স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। একজন হলেন খাজা মঈনুদ্দিন, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আরেকজন হলেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব ফয়েজ আহমদের কাছে। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দেখেছেন যে গণঅভ্যুত্থানে নিহত অনেককেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। আমরা এটা জানি, কিন্তু পরিচয় শনাক্ত করা যাচ্ছে। রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ হিসাবে লাশ দাফন করা হয়েছে 114টি। তাদের অনেকেই কিন্তু গণহত্যায় শহীদ হয়েছেন। এই যে শনাক্ত করা গেল না বা যাচ্ছে না, কিন্তু তাদের অভিভাবক, মা বাবা, ভাই বোন, তারা কিন্তু এতটুকু জানতে চাচ্ছে যে তাদের সন্তান, তাদের ভাই বা তাদের পুত্রর আসলে কবরটা কোন জায়গায়, কিন্তু সেটা করতে পারছে না। জুলাই এবং আগস্টে যে গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে, সেখানে যে নির্মমভাবে মানুষগুলিকে হত্যা করা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থী, আন্দোলনকারী জনতা, তাদের উপর যে নির্বিচারগুলি চালিয়েছে, সে সময় কিন্তু গণমাধ্যম সঠিকভাবে এই তথ্য প্রকাশ করতে পারছিল না। একদিকে যেমন গণমাধ্যমের নানান রকম দুর্বলতা ছিল, অন্যদিকে যে সমস্ত গণমাধ্যম দায়িত্ব নিয়ে এই সমস্ত হত্যা খুনের তথ্য প্রকাশের চেষ্টা করেছে, তারাও নানান বাধাবিঘ্নের শিকার হয়েছে। যেমন ধরুন, আপনার গণমাধ্যমে যদি একটা মৃত্যুর বা একটা হত্যার তথ্য প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে, সুনির্দিষ্ট অফিসিয়াল কনফার্মেশনের ভিত্তিতে সে একটি তথ্য প্রকাশ করতে হয়। তো আমরা জুলাই আগস্টে দেখেছি যে পুলিশ তথ্য দিচ্ছিল না। সাধারণত আমরা দেখি কোনো একটি মৃত্যু, অপমৃত্যু, হত্যা, যে কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশ এই ধরনের তথ্য লুকানোর চর্চাটা খুব একটা বেশি ছিল না। হাসপাতালগুলিতে এটা আরও বেশি ছিল না। হত্যা, মৃত্যু বা খুনের ঘটনায় এই সমস্ত অপরাধে পুলিশ তথ্য লুকাতো না। হাসপাতালগুলির ক্ষেত্রে ডাক্তাররা, বিশেষ করে সরকারি হসপিটালগুলিতে যে সমস্ত সিভিল সার্জন আছে বা তাদের সহকারী আছেন, তারা এইটা কখনো এভাবে চিন্তাও করেনি যে সমস্ত তথ্য লুকানো যায়। তাদের কাছে সব সময় তার হসপিটালে একটা যদি লাশ আসে, সে বলতেন যে মৃত অবস্থায় এসেছে, যদি আহত অবস্থায় এসে মারা যেত, এই তথ্যগুলি সবসময় গণমাধ্যমকে শেয়ার করতে আমরা দেখেছি। কিন্তু জুলাই আগস্টে এটা ভয়ঙ্কর বাস্তবতা ছিল যে হসপিটালের ডাক্তাররা পর্যন্ত তথ্য লুকিয়েছে। হসপিটালে প্রত্যেকটা লাশ আসার পরে বা প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে যে রেজিস্টার মেনটেন করা হয়, সেই রেজিস্টারের তথ্য গায়েব করা হয়েছে। এগুলি আপনারা জানেন। প্রতিনিয়ত বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা থেকে হসপিটালগুলিকে প্রেসার দেওয়া হয়েছে যাতে তথ্য সরিয়ে ফেলা হয়। সুতরাং এই যে বিপুল সংখ্যক বেওয়ারিশ লাশ নাম পরিচয়হীনভাবে তাদেরকে দাফন করা হয়েছে, সবচেয়ে বেশি দুঃখের বিষয় হচ্ছে এই মানুষগুলির পরিবার পরিজনের জন্য। তার বাবা মা, ভাই বোন, এরা জানেও না আমার ভাইয়ের, আমার বাবার, আমার সন্তানের লাশটি কোথায় আছে। শেখ হাসিনা যে 16 বছর ধরে চরম দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল, সেটার একটা জাস্ট লাস্ট এক্সাম্পলটা আসলে সে রেখে গেল। এই হত্যাযজ্ঞ নিয়ে, এই মৃত্যুগুলি নিয়ে সে এখনও নানান তরিকায়, নানানভাবে, নানান স্থান থেকে সে নানান বক্তব্য, বিবৃতি নিজের লোকদেরকে দিয়ে এটাগুলিকে জাস্টিফাই করার চেষ্টা করছে। সরকারের এই মুহূর্তে একটা দায়িত্বের মধ্যে আছে যে সমস্ত মানুষগুলি তাদের স্বজনকে এখনও খুঁজে পাচ্ছে না, বেওয়ারিশ লাশ হিসেবে যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে, এই দুটিকে সমন্বয় করে যত দূর সম্ভব এবং যত দ্রুত সম্ভব স্বজনদেরকে তাদের সন্তান, তাদের পিতা মাতা বা তাদের ভাই যেই খুন হয়েছে, যেই শহীদ হয়েছে, সেই পরিচয়টুকু নিশ্চিত করে দেওয়ার ব্যবস্থা করা। সেই বিষয়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারের তথ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদারক করছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা আছে তারাও কাজ করছেন। এটা অত্যন্ত কঠিন কাজ, আপনি বুঝতেই পারছেন যে 4 মাস হয়ে গেছে, 4 মাস পরে খবর বেরোচ্ছে যে অমুক জায়গায় বেওয়ারিশ অবস্থায়। তো কঠিন কাজটা হলেও এটা না করার আসলে কোনো বিকল্প নেই, এটা করতে হবে, সেই প্রচেষ্টাটা আছে। খাজা মঈনুদ্দিন, সমস্যাটা হয়েছে কবরগুলো দেওয়া হয়েছে কিন্তু কোনো চিহ্নিত নেই। কিন্তু একটা সুবিধা এখনও রয়ে গেছে, সেটি হলো যে এই কবরগুলো বেওয়ারিশ, এই সময়ের মধ্যে এইটা কিন্তু এখনও চিহ্নিত করার সুযোগ রয়েছে। এর মানে সেখানে লাশ উত্তোলন করে, যেটা ডিএনএ মানে যদি করা যায়, পরীক্ষাটা করা যায়, তাহলে হয়তো এটার ফলাফল আসতে পারে। কিন্তু আসলে সরকার বোধহয় একটু দেরি করে ফেলেছে। আপনার কি মনে হয়? এই যে ঘটনাটি ঘটেছে বেওয়ারিশ লাশ,
এটা দুঃখজনক, এটা ট্র্যাজেডি। এটা শেখ হাসিনা সরকার চূড়ান্ত নিষ্ঠুরতা এবং বর্বরতার পরিচয় দিয়েছে, কোনো কিছু সন্দেহ নেই। কিন্তু এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে জুলাই আগস্টে যা ঘটেছে সেটা এক ধরনের যুদ্ধ পরিস্থিতি। মানে জনগণের একটা প্রতিরোধের মুখে হাসিনাকে পালিয়েছেন। হাসিনা খুব ভলান্টারিলি ক্ষমতা ছেড়ে দিয়েছেন তা না, এবং হাসিনা ক্ষমতায় থাকার সমস্ত চেষ্টা করেছেন, যত নিষ্ঠুর প্রক্রিয়া হোক না কেন। কয়েক হাজার, এমনকি যদি 50,000 1 লাখ মানুষ মারা যেত, আমার মনে হয় উনি তারপরে যদি থাকতে পারতেন উনি থাকতেন। আজকের আলোচনাটা আমরা কেন করছি, ইদানিংকালের অনেকের কথাবার্তা, হাব ভাব বা আচার আচরণ, আর্গুমেন্ট দেখে মনে হয় কিছুই যেন হয়নি বাংলাদেশে, হঠাৎ করে একদিন পরিবর্তন হয়ে গেছে, একদম শান্তিপূর্ণ হয়ে গেছে। ইট ওয়াজ নট, শান্তিপূর্ণ ঘটেনি। সুতরাং আমাদের এটা মনে রাখা দরকার। এবং এই যে 42 লাশ, এর সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করি, সময় অনেক বেশি যায় না এক অর্থে। কারণ যুদ্ধ যেসব আপনি বসনিয়ান ওয়ার বলেন, ইউরোপের দ্বিতীয় মহাযুদ্ধ বলেন, অন্য অন্য আফ্রিকার যে সিভিল ওয়ার, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে গেছে। 5 বছর 10 বছর পরেও কিন্তু আইডেন্টিফিকেশন ইস্যু এসেছে। আমাদের তো তা না, অল্প সময়ের ব্যবধানে। 42 একটা ইস্যু, আরেকটা ইস্যু আছে, সেটাও বোধহয় সরকারকে খেয়াল করার ব্যাপার আছে। এই যতজনের আমরা লিস্ট পেয়েছি, এর বাইরেও মানুষ মারা গেছেন বা হত্যা করা হয়েছে। ধরেন যাত্রাবাড়ির দিক থেকে একজন সবজি বিক্রেতা হোক, খুব একটা সাধারণ কর্মী, বাড়ি হয়তো ঢাকার বাইরে বেশ দূরে, সে গুলি খেয়ে মারা গেছে। ফ্যামিলি আর কোনো ঝামেলা জড়াতে চায়নি ওই অবস্থায়, আর তখন তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো রকমে জেলা শহরে বা গ্রামে নিয়ে দাফন করেছে। সো ওই 42-এর সাথে এই আইডেন্টিফিকেশনটা এইটা করা জরুরি, কারণ তারাও তো শহীদ। এটা এই সংখ্যাটা যুক্ত করা দরকার। তাদের একটা সান্ত্বনা আছে যে তারা লাশ পেয়েছে, মানে লাশ পাওয়ার সান্ত্বনা, মানে মৃত্যুর সান্ত্বনা হয় না। এখন এই 42-এর ব্যাপারে এখন আমার মনে হয় এটা মিলানো এক অর্থে কঠিন হবে না, যে ক্লেম তো আছে। গুমের ব্যাপারে সরকার যে তৎপরতা চালিয়েছিল, যে কারা কারা গুম হয়েছে তাদের লিস্ট দেন, প্রথম দিকে কিন্তু অনেকে দিতে চায়নি। কিন্তু যখন প্রফেসর ইউনূস তার বক্তব্যে জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছিলেন যে আপনারা তথ্য দিন, দায়িত্ব আমি নিলাম, আপনাদের কোনো কিছু হবে না। এরপরে কিন্তু ঢাকাতে এবং ঢাকার বাইরে প্রচুর তথ্য এসছে, এবং যে তথ্যের কারণে আমরা এমন বিষয় মানে জেনেছি যেটা কল্পনারও বাইরে। তাদের নিজেদের অভিজ্ঞতা বলেছে, মানে তাদের আত্মীয় স্বজনের অভিজ্ঞতা দিয়েছে। কিন্তু এই নিখোঁজের ব্যাপারেও কিন্তু একটা সেল গঠন করেছিল সরকার। কিন্তু সেল গঠনটা হয়েছে ঠিকই, কিন্তু সেটা অনেকের চোখেও পড়ে নাই। এটা সম্ভবত আর একটু বেশি প্রচার হলে, তাহলে যদি এরকম আসতো প্রত্যেকটা ঠিকানা অনুযায়ী যে অমুক এই সময়ের মধ্যে নিখোঁজ হয়েছে, তখন সরকারের কাছে একটা ডাটা থাকতো, এবং সে অনুযায়ী তারা কিন্তু এই 42 লাশ বা আরও কোথায় নিখোঁজ এটা খোঁজ নিতে পারতো। এই বিষয়টি আসলে কি করা দরকার আসলে? 15 বছর একটা কালচার দাঁড়িয়ে গেছিল, যেহেতু গুম একটা স্বাভাবিক ঘটনা ছিল শেখ হাসিনার আমলে, মানুষও এক ধরনের অভ্যস্ত হয়ে গেছিল, না গুম হয়েছে আর এটা বলা যাবে না। এবং সে কারণে তো মিডিয়ার টুটি চেপে ধরা হয়েছিল, যাতে মিডিয়া বলতে না পারে, প্রচার না হয়। খুন হয়েছে এটা প্রচার করা যাবে না, অন্যায় হয়েছে বলা যাবে না, করাপশন হয়েছে বলা যাবে না, ইলেকশনে রিগিং হয়েছে বলা যাবে না। এই উদ্দেশ্যে তো মিডিয়াকে গলা টেপে ধরা হয়েছিল। এবং তার সাথে এক ধরনের কালচার তৈরি হয়ে যায় সমাজে, যে না ঠিক আছে, হয়েছে এ পর্যন্ত থাকুক, আর কিছু বলবো না। এইটা জুলাই আগস্টে যখন রক্তাক্ত পরিবর্তন হলো, ওভারনাইট মানুষের এই যে কালচারটা না চেঞ্জ হয় না, মানুষের সংশয় থেকে যায় যে বলবো সমস্যা হবে কি হবে না। কিন্তু আমার মনে হয় যে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে এখনও এটা দুঃখজনক, কোনো সন্দেহ নাই, কিন্তু এখনও এটা অনেক বড় সমস্যা না যদি আমাদের সকলের সদিচ্ছা থাকে। এবং এই কথাটা আমরা যারা গণমাধ্যমে কাজ করি, লেখালেখি করি, তাদেরও এই কথাটি বারে বারে বলা দরকার, বারে দরকার, মানুষের স্মৃতির মধ্যে রাখা দরকার, যে বাংলাদেশে যা ঘটেছে এমনি হঠাৎ করে হয়নি। আজকের পরিবর্তন রক্তের উপর দিয়ে হয়েছে, অসংখ্য মানুষের রক্ত গেছে, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য পরিবার এক ধরনের নিঃস্ব হয়েছে। আপনি ধরেন 1,500 শহীদ হয়েছেন, 30,000-এর উপরে যারা আহত হয়েছেন, তাদের তো অনেকেরই তো আর কেরিয়ার হবে না, তাদের লাইফ শেষ। সুতরাং এই বিষয়টার আলোচনার মধ্যে বারবার নিয়ে আসা হচ্ছে ওয়ান অফ দ্য সলিউশনস। ফয়েজ আহমদ, আমরা লক্ষ্য করছি যারা নিহত হয়েছেন তাদের তালিকা সরকার করছে, এবং নাম ঠিকানা সহ যাতে একেবারে ভুল না হয়। কিন্তু যারা নিখোঁজ হয়েছে তাদের তালিকাটাও সম্ভবত একই গুরুত্ব নিয়ে করা উচিত, কারণ এখানে নিখোঁজের ব্যাপার, তারপর কবর চিহ্নিত করার ব্যাপার, অথবা ডিএনএ টেস্টটাকে যেটা করার কথা বলা হচ্ছে, এটা কিন্তু করতেই হবে। কেননা যে আমরা মনে করি যে ডিএনএ পরীক্ষা সহ যত ধরনের জটিলতা আসুক না কেন এই কাজের সামনে, সব জটিলতাকে অতিক্রম করে
আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতেই হবে, আপনি কি মনে করেন? আমাদের মানুষদের মধ্যে অনেক কিছুতে শুরুর দিকে কনফিডেন্সের একটু ঘাটতি ছিল। একটা সরকার এসেছে একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা কি করতে পারবে না পারবে, ধীরে ধীরে মানুষের মধ্যে এই কনফিডেন্সটা বাড়ছে, সরকারের প্রতি তাদের আস্থাটা বাড়ছে এবং মানুষ মনে করছে যে হ্যাঁ, আমি এই সরকারকে আমার এই অভিযোগটা, আমার এই কষ্টটা শেয়ার করতে পারি। তো একইভাবে আপনি দেখেন যে গুমের বিষয়ে আপনারা অনেক রোমহর্ষক ঘটনার ইতিমধ্যে শুনেছেন যে গুম কমিশন তাদের যেই প্রথম ইন্টারিম রিপোর্টটি জমা দিয়েছে, এটা তাদের মূল যা কাজ এই কমিশনের, সেই কাজের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ, এবং যেই ক্ষুদ্র একটি অংশ, সেই ক্ষুদ্র অংশের একটি অত্যন্ত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটি অংশ মাত্র মিডিয়ায় জনসম্মুখে এসেছে, যেটা পুরোটা এখনই জনসম্মুখে প্রকাশ করা সম্ভব নয়। ভিকটিমের নিরাপত্তার ব্যাপার আছে, অপরাধীরা যেন পালিয়ে যেতে না পারে সেই বিষয়ের ব্যাপার আছে, অনেকগুলি বিষয় আছে, আলামত যেন নষ্ট না হয়, বিচারিক প্রক্রিয়াটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, এর জন্য অনেকগুলি, পুরো জিনিসটা এখনই জনসম্মুখে প্রচার করা সম্ভব হচ্ছে না। তার মানে আপনি যতটুকু জনসম্মুখে এসেছে ততটুকুতে আমরা দেখতে পাচ্ছি কাদের কাদের ইনভলভমেন্ট বেরিয়ে আসছে। শেখ হাসিনা সরাসরি নিজে গুমের মতো অপরাধের সঙ্গে সে জড়িত। তো এই যে জঘন্যতম একটা অপরাধ, এবং আমরা দেখেছি যে সংখ্যাটা এখন পর্যন্ত গুম প্রতিরোধ, গুমের বিষয়ে যেই কমিশন গঠন হয়েছে, সেই কমিশন যে সংখ্যাটা পেয়েছে সেটা 1600-এর বেশি, এটা ওনারা ধারণা করছেন 3000 ছাড়িয়ে যাবে। তার মানে আপনি এই জঘন্যতম অপরাধ, এবং এখানে আমি আপনাকে একটা ঘটনা বলি যেটা আপনি এই যে নিখোঁজ, বেওয়ারিশ এই বিষয়ের সঙ্গে রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে গুম হয়েছে এখন থেকে 15 বছর, 14 বছর, 12 বছর, 10 বছর আগে থানায় গিয়ে একটি জিডিও করেনি এমন পরিবার আছে। ফয়েজ আহমদ, আমরা কিন্তু জানি কোনো কাউকে গুম করার পরে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বলে দেওয়া হয়েছে যে একটি শব্দ প্রকাশ করবে না। না, সেটা দেখুন, সেটা হচ্ছে একটা বিষয়, ছেড়ে দেওয়া হয়েছে সাময়িক একটা নির্দিষ্ট সময় সে গুম ছিল। এরকম ঘটনা তো আছে যে এখনো ফিরে আসেনি, তার পরিবার থানায়ও যায়নি, যে আমার একটা নিখোঁজ ডায়েরি যে করে সেটা পর্যন্ত করেনি। মানুষ এই পরিমাণ একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে ওই ভয় থেকে বের করে নিয়ে আসার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আপনি জানেন নানান সীমাবদ্ধতা আছে, পুলিশ ছিল না দীর্ঘদিন, আস্তে আস্তে পুলিশ সক্রিয় হচ্ছে, মানুষ তার ভরসার জায়গাগুলি খুঁজে পাচ্ছে। জুলাই অভ্যুত্থানে অনেকের নিখোঁজ বা বেওয়ারিশ লাশ, এই বিষয়গুলিতে সরকারের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই। সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে, এটা আপনাদের সঙ্গে আমিও একমত। কোনো কোনো জায়গায় যেই তৎপরতায় হতে পারতো, যে তৎপরতা হওয়া উচিত, সেই তৎপরতা হয়তো নানান কারণে হয়নি, কিন্তু আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারপরেও প্রতিনিয়ত যখন এগুলি, যে আমাদের এখানে আলোচনা হচ্ছে, যত আলোচনা হচ্ছে, এগুলি দেখেও কিন্তু সরকার প্রতিনিয়ত তাদের সিদ্ধান্ত নিতে পারছে, এই সুযোগটা তৈরি হচ্ছে। আর আপনি যদি দেখেন যে ভাই যেটা বলছিলেন যে অনেক মানুষ লাশ নিয়ে গেছে, মনে করেছে এটাই আমার সৌভাগ্য যে লাশটা পেয়েছি। হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা আছে। আপনি কখনোই হসপিটালে আপনার একজন স্বজন যদি অসুস্থ হয়েও মারা যায়, স্বাভাবিক মৃত্যুও হয়, সেই লাশ নেওয়ার প্রক্রিয়া অত সোজা না। অথচ জুলাই আগস্টে লাশ নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি ছিল, আমি এটা লিপিবদ্ধ করব না হসপিটালের খাতায়, তাহলেই লাশ নেওয়া ছিল সবচেয়ে সহজ। এই যে ভয়াবহতম অপরাধ, দেখুন আপনি রাষ্ট্রের যাদেরকে আপনি ভরসা করেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে ভরসা করেন, আপনি ডাক্তারদের ভরসা করেন, আপনি প্রশাসনকে ভরসা, আপনার সবগুলি ভরসার জায়গাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে শেখ হাসিনা প্রশাসন। শেখ হাসিনা এটা শুধুমাত্র তার দলীয় এবং তার যে এক সাইকোপ্যাথ হয়ে উঠেছে, সে খুনের নেশায় মত্ত হয়ে গেছে, সেটা বাস্তবায়নের জন্য সবগুলি অর্গানকে সে কাজে লাগিয়েছে। খাজা মাইনুদ্দিন, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা তথ্য প্রকাশ করেছে। বলা হয়েছে যে অভ্যুত্থানে 132 শিশু কিশোর এবং 11 নারীর মৃত্যু হয়েছে। এটা কিন্তু চূড়ান্ত না, কারণ হলো চূড়ান্তভাবে যাদেরকে তারা নাম ঠিকানা সহ যাচাই করতে পেরেছে তাদের এই সংখ্যাটা প্রকাশ করেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে 132 শিশু কিশোর, এবং কোনো আন্দোলনে, কোনো দেশে এই ধরনের আন্দোলনে এত শিশু কিশোরদের মৃত্যু হয়, এটা কিন্তু একটা অভাবনীয় ঘটনা। এটার দুটো দিক আছে। একটা হলো আন্দোলনের সহযোগিতা করতেও কিছু শিশু নানা ফরম্যাটে গিয়েছে, কাউকে একটু পানি খাওয়াই, কাউকে পাশে আছি, এই জিনিসটা মানুষ করতে চেয়েছে, নারীরাও করেছেন। আন্দোলনে তরুণী যারা গিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে, তাদের একটা হিসাব। আরেকটা দিক হচ্ছে শিশু এবং নারীদের ক্ষেত্রে কেউ কেউ তাদের বাড়ি থেকে ভিকটিম হয়েছে, তাদের বাড়িতে গুলি খেয়ে মারা গেছেন। এই সংখ্যাটা আমরা জানি না কত, এবং সংখ্যাটা বেশ অনেকখানি। এবং খেতে বসেছে, বাবার সঙ্গে মারা গিয়েছে, বাবার সঙ্গে ছাদে গিয়েছে, বাবার কাঁধে ছিল মেয়ে,
বাবার কাঁধে গুলি খেয়ে মারা গেছে, এই ঘটনাগুলো তো আছে। কারণ হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, আচ্ছা, এটা ঘটনা হেলিকপ্টার ঘটতেই পারে। যেখানে ফয়েজ যেহেতু আছেন, আমি একটা দাবি করব যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে কিনা এটা অফিসিয়াল কোনো ভার্সন আমরা এখনো পাইনি। মানে দুপক্ষের এক ধরনের বক্তব্য আসছে, বলা হয়েছে গুলি করা হয়েছে, হেলিকপ্টার দেখা গেছে কোনো সন্দেহ নেই, আমরাই দেখেছি। হেলিকপ্টারে গুলি করা হয়েছে কি হয় না, এটা একটা অফিসিয়াল বক্তব্য দরকার, মানে এটা রেকর্ডের কারণে। কারণ না, এটা নিয়ে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এটা নিয়ে কাজ হচ্ছে। যতটুকু একটা বিষয় সরকারের পরিষ্কার, সরকার কোনো কিছু হাইড করবে না। সো যতটুকু পাওয়া যাবে, যতটুকু এই ম্যাচাকারের জন্য যা যা করেছে তারা, তার যতটুকু ইনফরমেশন একদমই তদন্ত করে সঠিক প্রমাণ হবে, সেই ইনফরমেশনটুকু সরকার নাগরিকদের সঙ্গে শেয়ার করবে। জি, মানে দিন। সো এই যে শিশু এবং নারী মারা যাওয়া, এটার তো কয়েক রকমের ইমপ্লিকেশন আছে। একটা হচ্ছে আন্দোলনে গেলেও আমরা 1990 সনে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা চূড়ান্তভাবে কারফিউ ব্রেক করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল কারফিউ ব্রেককারীদের একজন হিসাবে। তো আমাদের সামনে আমাদের নারী ছাত্র, মানে যারা ছাত্রীরা ছিলেন, ফলে তখন কিন্তু গুলি করেনি। মানে ছাত্রীরা সামনে থাকায় আমরা মাঝখানে যারা ছিলাম তাদের কিন্তু গুলি এসে লাগেনি, গুলি করেনি। তখন ফিল করেছে না ছাত্রীরা সামনে আছে, গুলি করাটা ঠিক হবে না। কিন্তু এবার ওই সমস্ত বালাই টালাই ছিল না, যে থাকুক না কেন, শিশু থাকুক, নারী থাকুক, বৃদ্ধ থাকুক, নির্বিচারে গুলি করেছে। ফয়েজ বলেছে একটু আগে, নির্বিচারে গুলি করেছে, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে বাড়িতেও তো মানুষ সেফ ছিল না, অর্থাৎ যত্রতত্র, মানে মানুষের জীবনের কোনো দাম ছিল না শেখ হাসিনার কাছে। মানুষ মারা যাক তাতে কিছু এসে যায় না, তাকে এখানে ক্ষমতায় থাকতে হবে, তার নিষ্ঠুরতা, বর্বরতা, দুর্নীতির কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে। এটা তার ন্যাচারাল রাইট, ডিভাইন রাইট, যে আমি এই অন্যায় যা খুশি করব, এটা আমার অধিকারের অংশ। সেই বর্বরতা থেকে সবসময় আমরা এক ধরনের নেতিবাচক আলোচনার মধ্যে থাকি, কিন্তু আমি একটা পজিটিভ জায়গাটা দেখি যে মানুষ নিঃশ্বাস নিতে পারছে আজকে, নিঃসন্দেহে নিঃশ্বাস নিতে পারছে। এই যে আমরা এই যে মন খুলে কথাগুলো বলতে পারছি, আবার বলের মধ্যে আমরা একেবারে আত্মপ্রসাদ লাভ করছি না কথা বলে। বলার একটা উদ্দেশ্য হচ্ছে এই বর্বরতার পরিবেশ যেন ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে আর না আসে। ভবিষ্যতে শাসক যারা আসবেন, ভবিষ্যতে যারা বাংলাদেশে সামাজিক সমাজকর্মী থাকবেন, মিডিয়াতে থাকবেন, তারা যেন দায়িত্বশীলতার সাথে গণমুখী কার্যক্রম পরিচালনা করেন। এই জন্য আমাদের এই আলোচনাটা জারি রাখা দরকার। আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। কাজা মাইনুদ্দিন, দুদকের একটি রিপোর্টে আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারা প্রাথমিক তদন্তে যে খবর পেয়েছে সেটি হলো যে প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা এবং সেই পতিত প্রধানমন্ত্রীর যে কন্যা পুতুল এবং তার ছেলে জয়, এদের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতি পাওয়া গেছে। এটি হলো আমাদের দেশের মধ্যে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে দেশের বাইরেও এই পরিবারের অনেকে দুর্নীতিতে জড়িয়ে গেছেন এবং সেটা বড় ধরনের দুর্নীতি। আপনি জানেন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী নামে যিনি পরিচিত, উনি ব্রিটেনের লেবার পার্টির যারা ক্ষমতাসীন এই মুহূর্তে, সেই দলের এমপি এবং নগর মন্ত্রী। ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকায় এটি খবর প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সেখানে বলা হচ্ছে যে টিউলিপের রাশিয়া সফর এবং 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ। এটি বড় ঘটনা নিঃসন্দেহে, এবং ব্রিটেনের পত্রিকা খুব ফলাও করে এবং বড় করে প্রকাশ করা হয়েছে এবং বেশ কয়েকটি ছবি ব্যবহার করা আছে, একাধিক ছবি, আমরা যেটা মূল রিপোর্টে যা দেখলাম। এবং আমরা জানেন এর মূল ঘটনাটা হয়েছে সেটি হলো রূপপুর যে প্রকল্প রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা করা হয়েছে সেটাকে কেন্দ্র করে। আপনি নিশ্চয়ই এই প্রতিবেদনটি দেখেছেন, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন আসলে ঘটনাটা কি ঘটেছিল? শেখ হাসিনার রেজিমের যে দুর্নীতি, এটা খুবই ইন্টার রিলেটেড একটার সাথে আরেকটা।
যেখানে শেখ হাসিনা এক ধরনের অলিগার্কি তৈরি করেছিলেন, তার বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে দুর্নীতি করতেন, যেটা তিনি সৃষ্টি করেছিলেন, তারা আবার বিনিময়ে তাকে সাপোর্ট দিত, আর্থিক সাপোর্ট দিত, রাজনৈতিক সাপোর্ট সহ যা যা সাপোর্ট লাগে সেটা দিত। এবং সেটার লেনদেনের মধ্যে যে বিগ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলো ছিল, বড় বড় প্রকল্প, অনেক বড় পরিমাণে টাকা, সেগুলো কমিশন ছাড়া হতো না এবং তাদের লোকজনকে কাজ দেওয়া হতো। শুধু তার শেখ হাসিনার লোকজন বলতে আমি বাংলাদেশের ভিতরে তার লোক, আত্মীয় স্বজন, তার কথা বলছি না, বিদেশেও যাদেরকে খুশি করা দরকার, যাদেরকে ঘুষ দেওয়া দরকার, যাদেরকে দিয়ে তার ক্ষমতায় থাকার সুবিধা হবে, সেটা উনি দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে দেশের ভিতরের দিক। সুতরাং শেখ হাসিনা এবং শেখ রেহানা নামে যে দুর্নীতির যে তাদের কমপ্লিসিটি বা তাদের জড়িত থাকার ব্যাপারে যে প্রাথমিক রিপোর্ট, এটা আর মোটে কোনো আশ্চর্যজনক ঘটনা না। ওনারা নির্দ্বিধায় কাজগুলি করেছেন, খুব দুঃসাহসের সঙ্গে কাজগুলি করেছেন, তাদের নিজেদের কোনো দ্বিধা ছিল না, যেটা যেহেতু তাদের ন্যাচারাল রাইট ছিল। অন দ্য আদার হ্যান্ড, টিউলিপ সিদ্দিকীর লাইফস্টাইল নিয়ে বা ওইখানে যেভাবে অর্থ করে নিয়ে, এটা কিছুদিন ধরেই আপনি খেয়াল করবেন, কিছুদিন ধরেই তদন্তটা চলছিল, সেটা ইংল্যান্ডের ভেতরে তদন্তটা চলছিল, ওনার অর্থ সম্পদের হিসাব নিয়ে ঝামেলাটা চলছিল এবং এই তদন্তের আওতায় উনি ছিলেন। এবং শেখ হাসিনা তার দেশের ভিতরে এবং দেশের বাইরের দুর্নীতি এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে পরিবারকে সরাসরি জড়িত করতেন। টিউলিপ সিদ্দিকী দিয়ে উনি কিছু সুযোগ সুবিধাও নিয়েছেন, মানে ইউরোপের এলিটদের কাছে রিচ করার জন্য তার ভাগ্নিকে ব্যবহারের চেষ্টা করেছেন। এবং একই সাথে ওনার কন্যা, ওনার পুত্র এবং ওনার ভাগ্নি যাদেরকে রাষ্ট্রনেতাদের সাথে তিনি পরিচয় করে দিতেন এবং এই ব্যাপারে কোনো দ্বিধা করতেন না উনি। আপনারা দেখেছেন, অনেকগুলো ছবি আমরা দেখেছি, ফলে মানে অনেকটা প্রোটোকল ভেঙে, হ্যাঁ। এবং এটা ভ্লাদিমির পুতিনের সাথে, যে ডেইলি মেইলের যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখবেন ভ্লাদিমির পুতিনের সাথেও টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা সব একসাথেই ছবি আছে এগুলো। এখন কোরিলেশনটা দেখেন কোথায়, এই যে যাচ্ছে কাজগুলো করছে এবং এই যে দেশে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সম্পর্কটা দেখেন, সম্পর্কটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্প আশপাশে অন্য দু এক জায়গায় হয়েছে, বাংলাদেশের $14 বিলিয়ন, বাংলাদেশেরটা, অন্যগুলো $7 বিলিয়ন মধ্যে। মানে 7 বিলিয়ন, আমি মুখ দিয়ে বলে ফেললাম 7 বিলিয়ন, খুবই মানে 7 বিলিয়ন আপনি এটাকে আগে টাকায় কনভার্ট করেন, বিশাল, আপনি কত টাকা দাঁড়ায় টাকায় কনভার্ট করতে পারে, মানে হিসাব করা তখন মুশকিল হয়ে যায়। তার মানে $7 বিলিয়ন তো ভাগাভাগি হয়েছে এবং এই শেখ হাসিনা সরকারের লোকের টাকাগুলো পেয়েছেন এবং সেই টাকাগুলো সব দেশের অভ্যন্তরে লেনদেন হয়েছে, নিশ্চয়ই না, দেশের বাইরেও হয়েছে। এটা একটা, এই ধরনের লেনদেন সাধারণত বাইরে হতো বলে আমরা জানি। হ্যাঁ, একটা বড় অংশ বড় অঙ্কের যে লেনদেনটা হয়, হ্যাঁ, কমিশনগুলো তো বাইরে হবে, দেশের ভিতরে কিছু পেমেন্টের ইস্যু আছে এখানে। এখন যেটা হয়েছে যে যেহেতু রাশিয়া অ্যাট দ্য সেম টাইম ইউরোপ আমেরিকার শত্রু রাষ্ট্র, টিউলিপ সিদ্দিকী ঝামেলা পড়ার অন্যতম কারণ এটাও যে যেহেতু রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জহরম মহরমের ছবি সহ প্রকাশ হয়েছে, আমার ধারণা তার খালার মতো উনিও ঝামেলা পোহাতে যাচ্ছেন সামনে। ফয়েজ আহমদ, আপনি জানেন যে 1913 সালের একটা ক্রেমলিনে যে অনুষ্ঠানটা হয়েছিল, জমকালো একটা অনুষ্ঠান, যেখানে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিটা হয়েছে 2013 সালে, এবং সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকী, তার মা রেহানা ছিলেন, তার ছোট বোনও ছিলেন আজমিনা, আর প্রধানমন্ত্রী তো ছিলেনই। এবং তারা সেখানে পুতিনের সঙ্গে ছবি উঠিয়েছেন। তারপর রাশিয়ান যে রাষ্ট্রনেতা শুধু নয়, সেখানে আরও কিছু ছবি রয়েছে, খুব একান্ত, বোঝা যায় খুব তারা সবাই ঘনিষ্ঠ, এবং ছবিগুলো তারা প্রকাশও করেছে, ফ্যামিলি। এবং চুক্তিতে দেখে মনে হয়েছিল একটা ফ্যামিলির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ভ্লাদিমির পুতিন। এই টিউলিপ সিদ্দিকী কিন্তু অতীতে একটা কথা বলেছিলেন, এবং উনি বলতেন যে তার খালা হাসিনা তার রোল মডেল, সম্ভবত উনি সঠিকই বলেছেন। যদি ছোট ছোট করে বলি, ফ্যামিলি, হ্যাঁ, মনে হচ্ছে যে একটা ফ্যামিলির সঙ্গে চুক্তি করেছে, দেশটাই তো একটা ফ্যামিলির হয়ে গিয়েছে, ফ্যামিলি বিজনেস এটা। সো বাংলাদেশ তো আওয়ামী লীগের কাছে এমন কোনো বিষয় ছিল না এই জাতিকে সামনে এগিয়ে নিতে হবে, এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, এগুলি ছিল খালি মুখে বলি। এখান থেকে লুটপাট কত করা যায়, এখানকার সম্পদ কত বিদেশে নিয়ে যাওয়া যায়, সেটাই তো লক্ষ্য ছিল। তো শেখ হাসিনার খুবই সৌভাগ্যবান যে তার ভাগ্নি বিলেতে এত বড় দায়িত্বে আছে, এরকম পজিশন। সো তার জন্য এটা খুব সহজ ছিল যে এখান থেকে ফান্ড ট্রান্সফার করা, বা এখান থেকে রাশিয়া যাবে, রাশিয়া থেকে আবার এখানে চলে আসবে, বা নানান চ্যানেল করে তো এই মানি লন্ডারিংগুলি হয়েছে। তো এই লুটপাটে তারা মানে শুধু এখানে জড়িয়ে ক্ষান্ত হয়নি আসলে। তো আপনি যদি দেখেন যে দীর্ঘদিন ধরে একটা কথা বলা হচ্ছিল, এখানে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প,
মেগা প্রকল্প মানেই ছিল আওয়ামী লীগের জন্য মেগা দুর্নীতির সুযোগ। তো আওয়ামী লীগের কিন্তু ছোটোখাটো প্রয়োজনীয় প্রকল্পের দিকে কোনো নজর ছিল না। কর্ণফুলী, চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা টানেল তৈরি করেছে, এটা ব্যবহারই করছে। যেটা এখন এটার খরচ বহন করাই বাংলাদেশের জন্য একটা বোঝায় পরিণত হয়েছে। মানে ম্যানেজমেন্টই বহন করা যাচ্ছে না। এক্স্যাক্টলি। তো এই যে কাজগুলি করা, এই কার স্বার্থে করেছে? নিশ্চয়ই কারো না কারো স্বার্থ আছে। এই স্বার্থগুলি উদ্ধার করে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে বাংলাদেশের আপনি যদি দেখেন যে 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটল, 8 তারিখে প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শুরুতেই একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছে আমাদের ইকোনমিটা ঠিক কী অবস্থায় আছে এটা দেখার জন্য। তো ইকোনমি তো একটা ভঙ্গুর রুগ্ন ইকোনমির মধ্যে আমরা দেখতে পেলাম যে এই সরকার কাজ শুরু করেছে। এই অবস্থাটা করে দেওয়ার পরেও শেখ হাসিনার সময়কার যদি আপনি আগস্টে বা জুলাইয়েরও যদি আপনি গ্রাফ দেখেন, দেখবেন যে অনেক উপরে, সব ঠিকঠাক কেন আমরা যে কোনো সময় সিঙ্গাপুর ইউরোপ হয়ে যেতে পারি, এরকম একটা অবস্থায় আছি। কিন্তু বাস্তবতা যে কত খারাপ অবস্থায় ছিল সেটা সরকার যখন শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট বেরিয়ে এসেছে দেখেছে। এখন আপনি দেখেন, আমরা দুঃশাসনের কথা বলি, অনেক কিছুই বলি। শেখ হাসিনা তো বারবারই বুঝতে পারতো যে তাকে আসলে ক্ষমতা ছাড়ার কোনো বিকল্প নাই এখানে যা যা করেছে, কিন্তু সে কেন ক্ষমতা ছাড়তো না? এই ভয়টা তার কোথায় ছিল? আজকে তার ভাগ্নির তথ্য বেরোচ্ছে, তার তথ্য বেরোচ্ছে, তার ছেলের তথ্য বেরোচ্ছে। এই তথ্যগুলি কিন্তু সে যতদিন ক্ষমতা থাকতো এগুলি ততদিন চাপিয়ে রাখার সুযোগ কিন্তু ছিল। তার ক্ষমতা ছাড়ার, তাকে ক্ষমতা থেকে টেনে নামানো হোক অথবা নির্বাচনের মধ্য দিয়ে একটা ফেয়ার নির্বাচনে দেওয়ার তার যে ভয় ছিল, এর অন্যতম কারণ ছিল তার এই সমস্ত অপকর্ম সামনে চলে আসবে। হয়তো সে এটাই চেয়েছিল যে যতদিন সে বেঁচে থাকে ততদিন সে ক্ষমতায় থাকুক, যাতে তার অপকর্ম তার জীবদ্দশায় যেন তাকে এটা বিচারের মুখোমুখি না হতে হয়। কিন্তু সেই সুযোগ তার হয়নি। তাকে বিচারের মুখোমুখি, যেমন তার হাতে রক্ত লেগে আছে সে তার জন্য, এই দেশের সম্পদ লুণ্ঠনের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এখন দেখুন, তার ছেলে আছে আমেরিকায়, সেখানেও তার বিরুদ্ধে তদন্ত চলে বলে শোনা যাচ্ছে। সেই দুর্নীতি, সেই অবৈধ সম্পদ, সেই মানি লন্ডারিং। তার ভাগ্নি লন্ডনে আছে, সেখানেও সে একই ধরনের পরিস্থিতি মোকাবেলা করছে। ওনারা দেশটাকে ওনাদের পারিবারিক ভেবে লুটপাট করেছেন, কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে ওখানে তো এটা শেখ হাসিনার পরিবার হিসেবে বিবেচিত হয় না, একজন বাংলাদেশি হিসেবে বিবেচিত হয়। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তারা এই পরিবার বেসিক্যালি বাংলাদেশের এই জাতির জন্য এখন একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন, আওয়ামী লীগের কিছু লোক পালিয়ে ভারতে গেছে, ওখানে গিয়ে নানান অপকর্ম কুকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে, সেখানে পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছে। এই যে একটা অবস্থা, এরা যেখানে যাচ্ছে, যে অবস্থায় যাচ্ছে, লুটপাট সন্ত্রাস এসব ছাড়া তারা থাকতে পারছে না। এটার একটা সঠিক বিচার এবং এদেরকে পূর্ণভাবে বিচারের আওতায় এনে একটা এক্সাম্পল সৃষ্টি করা না গেলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য এগুলি ভালো দৃষ্টান্ত বয়ে আনবে না। কাজা মাইনুদ্দিন, ডেইলির মেলের রিপোর্টে কিন্তু সব কিছু বলা আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে, এবং তারা এটা খেটে রিপোর্ট করেছে বলে মনে হচ্ছে। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে, রিপোর্টের যেটা মূল বক্তব্যটা সেটি হলো, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিটার সঙ্গে আসলে টিউলিপ সিদ্দিকী একদম সরাসরি জড়িত ছিলেন। রাশিয়ার কূটনীতিক এবং ব্যবসায়িক এবং সরকারি আমলাদের সঙ্গে উনি কিন্তু ডিলটা করেছেন। এরা পরে হাজির হয়ে গিয়ে পরে চুক্তিটা করেছে। এবং যে কথাটা বলছিলাম সেটা হলো যে তার খালাকে রোল মডেল হিসাবে উল্লেখ করা হয়েছে, যে উনি সেটা মনে করতেন যে তার খালা রোল মডেল। টিউলিপের এই ভূমিকাটা আপনি একটু ইঙ্গিত করেছিলেন আগে, এটা কিন্তু আগের থেকে শুরু হয়েছে তার এই ধরনের। এটা কি ডিএনএ প্রবলেম নাকি এই পরিবারের? ইটস এ শেম ফর দ্য নেশন। যখন এগুলো এই আলোচনাটা আমাদের করতে হচ্ছে, মানে এরা যেখানে যাচ্ছে সেখানে দুর্নীতি, সেখানে লুটপাট। এটা 72-73 এটা হয়েছে। মানে ধরেন শেখ পরিবারের মধ্যে একটা ট্রাইবাল কালচার আছে। মানে আমরা যারা শেখ পরিবারের, এই দেশটা আমরা স্বাধীন করেছি, আমরা শাসন করব, আমরা লুটপাট করব, এটাই আমাদের অধিকার, যেহেতু আমরা দেশটা বানিয়েছি। শেখ হাসিনা কিন্তু এই যে বলেছেন আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, তার মানে পরের লাইনটা যেটা বলেন নাই সেটা হচ্ছে আমি যা খুশি তা করব। এটা ফলে আপনি ধরেন ফজলে নূর, তাপস থেকে শুরু করে যাদের আপনি নাম নেবেন, কোনো না কোনো দুর্নীতি, কোনো না কোনো লুটপাটের সঙ্গে তাদের নাম জড়িয়ে আছে। ফলে এটা মূলত হয়েছে যে ক্ষমতার ঔদ্ধত্য থেকে আসলে এটার উৎপত্তি। যখন আপনি প্রিভিলেজড এবং আপনি ধরেন শেখ হাসিনা যদি ক্ষমতায় নাও থাকতেন, একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলছেন, তাহলে উনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে সেইটাও কিন্তু কম ক্ষমতা না।
আওয়ামী লীগের শত শত হাজার হাজার কর্মী সারা দেশে হয়তো বিরোধী দলীয় নেতা থাকতেন। বিরোধী নেতা থাকলেও কিন্তু সেটা কম ক্ষমতা না, ওনাকে টাচ করা অনেক ডিফিকাল্ট। ফলে অধ্যত্ত ওই যে 81 সনে যখন উনি আসলেন, আসার পর থেকে বাংলাদেশে উনি তো সম্মান প্রথমত বিভিন্ন লেভেলে বিভিন্ন পর্যায়ে প্রাইম মিনিস্টার হিসেবে অপোজিশন লিডার হিসেবে কম পান নাই, মানুষ সম্মান করেছে, কিন্তু উনি সম্মানটাকে মিসইউজ করেছেন, ক্ষমতাটার চূড়ান্ত অপব্যবহার করেছেন এবং এটা যা খুশি তাই একটা কালচারে পরিণত করেছেন। এবং ওনাদের পরিবার মনে করেছেন যে এই চাঁদাবাজি করব, এই ডিলটা করে দেবো, অমুককে ফোন করে দেবো, যেমনকে সরা অমুককে তদবির করবো, এইটা একটা তাদের একটা স্বাভাবিক প্র্যাকটিসে হয়ে দাঁড়িয়েছিল। ফলে আপনি বলতে পারেন ডিএনএ, কিন্তু এটা আমি বলি যে ক্ষমতার উদ্ধত্ত মূল কারণ। এখন করুক তো দেখি, এখন করুন না ওনারা, বিকজ ক্ষমতাটা নাই তাদের সাথে, ক্ষমতা তাদের ছেড়ে চলে গেছে। সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে মানে তাদের বিরুদ্ধে আমরা বেশোদ্গার করছি না, আমরা একটা অবজেক্টিভ আলোচনা করছি, এটা আমাদের জাতির স্বার্থে, যাতে ভবিষ্যতে এই ধরনের কারবার মুখোমুখি হতে না হয়। ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, যে কোনো দায়িত্বে যারা আসবেন, তারা যদি চিন্তা করেন যে ক্ষমতা যে আমি আছি এটা একটা পবিত্র আমানত, এটা জনগণের জন্য, আমি জনগণের খাদেম, জনগণের জন্য সুষ্ঠু দায়িত্ব পালন করাই হচ্ছে আমাদের কাজ। এই বোধ যদি থাকে, আমাদের একসময় একজন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব একবার বলেছিলেন যে আমাকে রাষ্ট্রপ্রধান বানানোর পর থেকে আমি ঘুমাতে পারছি না, আমাকে 12 দস্তপুর বসানো হয়েছে। আপনার যদি দায়িত্ব থাকে আপনি 12 দস্তপুর বোধ করবেন, আর আপনার যদি দায়িত্ব না থাকে আপনি যা খুশি তাই করবেন, লুটপাট করবেন। সে কারণেই হয়তো তাদের এই ধরনের আচরণ আমরা দেখেছি। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ এবং কাজা মাইনুদ্দিন। ফয়েজ আহমদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই এত লুটপাট, মানে চোরতন্ত্র যেটা করে প্রতিষ্ঠা করেছিল, খুন রাহাজানি, হেন কোনো অপরাধ নেই এই সরকার করেনি। কিন্তু আমরা যেমন লক্ষ্য করছি যে শেখ পরিবারের সবাই এই চোরতন্ত্রের সঙ্গে জড়িত ছিল, লুটপাটের সঙ্গে জড়িত ছিল, আওয়ামী লীগের নেতা কর্মীরাও জড়িত ছিল, এবং তাদের মধ্যে কিন্তু স্বভাব চরিত্র কথাবার্তা একই ধরনের। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটি হলো এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দিল্লিতে বসে যে ধরনের হুমকি দামকি দিচ্ছেন, কোনো রিগ্রেট নাই, অনুতাপ নেই, এবং তার দলের নেতা কর্মীদের মধ্যেও কোনো অনুতাপ নেই। এমনকি আমরা যারা মিডিয়া কর্মী, এই আওয়ামী লীগের দলীয় দলদাস যারা মিডিয়া কর্মী ছিল, তাদের মধ্যেও কিন্তু ন্যূনতম কোনো রিগ্রেট নেই, অনুতাপ নেই, যে আমরা ভুল করেছি এটা মানতেই রাজি নয়। তাদের স্ট্যাটাস দেখে মনে হয় আসলে এই যে অনুতাপহীন একটা গ্যাং লিডারদের মতো যে আচরণ, আসলে এটা কেন, কিভাবে এটা গড়ে উঠল? তার মধ্যে যে অনুতাপ নেই এটা তো নানান বক্তব্যের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন অনুতাপ নেই সেটা তো আমরা বুঝতে পারছি। এতক্ষণ যে ধরনের আলোচনাগুলি হলো, সে তো অনুতাপ কার তৈরি হয়? একজন মানুষের, যার মধ্যে মানে স্ট্রাকচারে শুধু হিউম্যান না, যার মধ্যে হিউম্যান বিইং, ন্যূনতম মানবিক বোধ থাকতে হবে, ন্যূনতম বিবেক কাজ করতে হবে। আমরা তো শেখ হাসিনার গত 15 বছরের কোনো কর্মকাণ্ডের মধ্যে বিবেক দেখি নাই, মানবিক। আচ্ছা, না হয় সেটা ধরে নিলাম যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর মধ্যে এটা ছিল না, কিন্তু তার দলের লোকদের কারোর মধ্যে নেই। এখন দেখুন, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আওয়ামী লীগের রাজনৈতিক কালচারটা এরকম একটা কালচারে পরিণত হয়েছে, যাহা আপা তাহাই সব, এর বাইরে কিছু নেই। যদি একবার শেখ হাসিনা বলে যে না আমার ভুল হয়েছে, দেখবেন যে এরা ভুলের তসবিহ গোনা শুরু করে দিবে। যেই পর্যন্ত শেখ হাসিনা বলবে না, আওয়ামী লীগের মধ্যে কোনো বিবেকমান মানুষ থাকলেও, মনুষ্যত্ববোধ মানুষ থাকলেও ভয়ে সে এটা বলবে না, কারণ জানে আমি যদি এটা বলে ফেলি তাহলে আমি শেষ। কিন্তু দুর্ভাগ্য হলো আওয়ামী লীগের এই তাদের পতন, আওয়ামী লীগ এখন নেই, এবং সেই ভয়ও কিন্তু নেই। এমন এক বাংলাদেশে রয়েছেন সেই দলটির, তারাও কিন্তু কোনো ধরনের অনুতাপ নেই না। এখন এমন এক পতন তাদের হয়েছে যে 5 তারিখের পরে আওয়ামী লীগের হয়ে কথা বলার জন্য এখানে একজন মানুষ নেই, একজনও ভালো মানুষ নেই আওয়ামী লীগে, যে এখানে প্রকাশ্যে এসে বলতে পারে যে আমার তুমি দুর্নীতি খুঁজে বের করতে পারবা না, আমি কোনো হত্যাকাণ্ডে জড়িত না, আমি গণহত্যায় জড়িত না, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত না, আমি আওয়ামী লীগ করছি, এটা তো শুধু আমার অপরাধ হতে পারে না। এই ভয়েস তো আমরা একটাও পেলাম না 5 তারিখের পরে। তার মানে আপনি দেখেন, আওয়ামী লীগ তার 15 বছরের শাসনামলে পুরো দেশটাকে
তার নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে, যে যেভাবে পেরেছে, যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাই লুটপাট করেছে। আর এই দলটাতে যেহেতু জানে যে নেতাকর্মীরা আমাদের ক্ষমতা হচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ সাধারণ সম্পাদক হওয়া, এখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট তো শেখ পরিবার বাইরে, শেখ হাসিনার বর্তমান যাই বলুন যেভাবে, ওদের কেউ হবে না। সো ওই জায়গার লোকটা এখন আর এই দলের দায়িত্ব নিবে না, একটু বলতে পারবো? এই দায়িত্বটা আর নিবে না। এর ফলে আওয়ামী লীগের মধ্যে ওই ধরনের অনুশোচনা নেই। কখনোই দলীয়ভাবে আওয়ামী লীগ এই অনুশোচনা প্রকাশ করবে বলে আমার বিশ্বাস হয় না। আমি আপনাকে এটা বলে দিতে পারি, এখন থেকে 20 বছর পরেও আওয়ামী লীগ এই অনুশোচনা প্রকাশ করবে না। কারণ আওয়ামী লীগ তার যে হত্যাকাণ্ডগুলি চালিয়েছে এছাড়া তার বিকল্প ছিল না, এখানে সে মনে করেছে, এই জন্যই তাকে পালাতে হয়েছে। আমরা লক্ষ্য করেছি 75-এ যে একদলীয় শাসন কায়েম করেছিল এবং সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল 4টি রেখে, এই বিষয়ে কিন্তু তারা কখনো রিগ্রেট করেনি। না, তাদের কোনো তারা ওটাকে জাস্টিফাইড মনে করে যে আওয়ামী লীগ, আপনি দেখুন একটা লোক, আপনি একই সঙ্গে একই রাস্তা হয়তো হেঁটে যাচ্ছেন, আপনি একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, আরেকজন একটা খারাপ কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। এখন আপনি আপনার ভালো কাজের উদ্দেশ্যে গিয়ে আপনি দেখলেন ওই লোকটা খারাপ কাজ করলো এবং আপনি মনে মনে ভাবলেন এই লোকটা এই কাজটা করলো, তখন সে কিন্তু মনে মনে আপনাকে নিয়ে ভাববে, সে এতক্ষণ ভাবছে আমি মনে হয় ভালো কাজেই যাব, সে আপনাকে নিয়ে হাসবে। আওয়ামী লীগ তার উদ্দেশ্যই ছিল খারাপ, এখানকার মানুষকে সে কখনোই মানুষ মনে করেনি। চূড়ান্ত অমর্যাদা যতভাবে করা যায়, শেখ হাসিনা তার প্রতিটি বক্তব্যে আমি 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 করার মধ্য দিয়ে মানুষকে প্রতিনিয়ত, মানুষ তো এইভাবে, এই যে আপনি দেখেন এতগুলি শিশু মারা গেল, এত নারী মারা গেল, বাংলাদেশের অতীতের কোনো আন্দোলনে এত নারী মারা যায়নি। তাহলে এরা কেন? আসলে অমর্যাদার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে। হ্যাঁ, মানলাম অনেক শিশু কিন্তু আপনি বাসায় থেকেও যেমন মারা গেছে, অনেক শিশু রাস্তায় নেমে এসেছে, কিন্তু নারীদেরকে, মায়েদেরকে আমরা বাচ্চাদেরকে কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছি কেন? অমর্যাদার বিরুদ্ধে। ওই মা জানে যে এই শেখ হাসিনা পড়ে গেলে তার বিশেষ কোনো উপকার হয়তো হবে না, কিন্তু তাকে যে প্রতিনিয়ত টেলিভিশনের স্ক্রিনে হাসিনার বক্তব্য শুনে একটা অপমান বোধ নিজের ভিতরে তৈরি হয়, এটা হয়তো সে মনে করছে এবারই আমার সুযোগ, আমি একবার দেখাই যে আমার ভিতরেও একটা মনুষ্যত্ব আছে, আমার ভিতরে একটা জেদ আছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জেদ, ক্ষুদ্র ক্ষুদ্র অপমান, এগুলির যে বিস্ফোরিত রূপ, সেটাই আসলে একটা 5 আগস্ট, সেটাই হয়েছে। কাজা মাইনুদ্দিন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, শেখ হাসিনা তিনটি নির্বাচনে জোট চুরি করেছেন, মানুষকে ভোট দিতে দেননি, এবং এটা অন্যায় তো করেছেন। সে আবার প্রতিদিন মানুষকে অপমান করতো এটা বলে, মানে উনি পেরেছেন কারচুপি করতে, সেজন্য উনি এসেছেন। এবং আমাদের সাথে ঘর আলোচনা, আমি আপনাদের সাথে হয়েছে, বলেছে যে হ্যাঁ আপনারা পারলে ঠেকান থাকে, এবং এটা গর্ব করতো, আপনি যাদের কথা বলেন তারা প্রত্যেকে গর্ব করতো। ফলে এটা তো তাদের সিস্টেমের অংশ। এবং এই যে শেখ হাসিনা নির্বাচনে কারচুপি করবে, এক ধরনের একদলীয় শাসন চাপাবে, দুর্নীতির শাসন চাপাবে, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহায্য ছিল অথবা সমর্থন ছিল, অংশীদার ছিল, অনেকে বেনিফিশিয়ারি ছিল। ফলে তারা এটার তো মানে রিমোর্স, যেটা অপরাধবোধ, সেটা তার ভিতরে কাজ করবে না, সঙ্গত ব্যাপার। যদি 2-4 জনের করে থাকে, তারা ফয়েজ বলেছেন যে ভয় করে না। এখন আরেকটি সমস্যা আছে, কেন এখন করে না? দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ইস্যুটাও কিন্তু ইস্যু, এটা কিন্তু শেষ হয়ে যায়নি। কারণ যে দল ক্ষমতায় এসে একবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে 75-এ, সরি না বলে তারা কিভাবে ওটাকে জাস্টিফাই করে, সেটা হচ্ছে যে যেহেতু 75-এ হত্যাকাণ্ড হয়েছিল, ভিকটিম কার্ড খেলে তারা, যে হত্যাকাণ্ড হয়েছে সুতরাং যা ছিল তা ঠিক ছিল, এরকম একটা আচরণ আছে। আপনি দেখেন, একটা করে দেখেন, 75-এ আপনি স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন নাই, রক্তাক্ত অবস্থায় গেছে। 96-এ ক্ষমতা এসে 2000 সনে গণভবন লিখে নিয়েছিলেন, আপনাদের যদি মনে থাকে। 96-তে ক্ষমতা আসার পরে, হ্যাঁ, তারপরে যাই হোক উনি 2001-এর ইলেকশনে হারার কারণে গণভবন আপনার থাকেনি। আপনি 56-এ ক্ষমতা এসেছিলেন, আপনি স্পিকার মেরে ফেলেছিলেন পার্লামেন্টে, এবং এবার এসে 3টা জোট নির্বাচন করেছেন। সুতরাং যে দলটি ক্ষমতায় যখনই এসেছে, হয় ক্ষমতার অব্যবহার করেছে অথবা গণতন্ত্র হত্যার উদ্যোগ নিয়েছে, কোনো না কোনো হত্যা করেছে এবং নিজের পক্ষে উদ্যোগ নিয়েছে, হত্যা করেছে 2-3 বার, আবার উদ্যোগও নিয়েছে, পারে নাই কিন্তু উদ্যোগ নিয়েছে। সুতরাং সেই দল কি ফ্যাসিস্ট দল না? সেই দল যদি ফ্যাসিস্ট দল হয়, আপনি জার্মানিতে পারবেন ফ্যাসিস্ট হিটলারের নাজি পার্টি করতে, আপনি পারবেন মুসোলিনির ফ্যাসিবাদী দল করতে ইটালিতে। সেটা যদি না হয়, বাংলাদেশে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটি নৈতিকভাবে, যৌক্তিকভাবে বিচারের প্রশ্নটি আসা উচিত, কারণ দলগতভাবেও এই অপরাধ আওয়ামী লীগের আছে। ফয়েজ আহমদ, নির্বাচনের রুটম্যাপ নিয়ে রাজনীতিবিদরা থেমে নেই। প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বিষয়ে একটি স্পষ্ট কথা বলেছেন, কিছুটা সময় নির্ধারণ করে দিয়েছে যে এর মধ্যে তারা নির্বাচনটা করতে পারবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে নানান ধরনের মতামত আসছে। কোনো নেতা সাধুবাদ জানিয়েছেন, কেউ বলেছেন আমরা যা চেয়েছি তা পাইনি, আবার কেউ বলেছেন অস্পষ্ট এবং হতাশাজনক। এই অস্পষ্ট এবং হতাশাজনক কথাটি বলেছেন মির্জা ফখরুল।
বৃহস্পতিবার ওনারা একটা সংবাদ সম্মেলন করেছেন দলের পক্ষ থেকে এবং সেখানে এই কথাটি বলেছেন। আসলে এই রকম মতভেদটা তৈরি হচ্ছে কেন? আমরা যে আলাপটা করছি, যে অডিয়েন্স শুনছে, তাদের মধ্যে কারো কাছে এটা পরিষ্কার থাকতে পারে, কারো কাছে অপরিষ্কার থাকতে পারবে। যার কাছে অপরিষ্কার সে কি এটা বলতে পারবে না যে অপরিষ্কার আমার কাছে? এই স্বাধীনতা তো তার আছে। আর আপনি যদি সরকারের এন্ডের কথা বলেন, তাহলে পরিষ্কার যে মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলে দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর 2025-এর শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে। সেটা কিন্তু যারা তারা সেটা স্পষ্ট হতে পারেনি, তাদের জন্য আবার পরবর্তী দিনে প্রেস কনফারেন্স করে প্রেস সেক্রেটারি বলে দিয়েছেন যে এখন ধরেই নেওয়া যাচ্ছে যে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রথমার্ধে, তার মানে জুন 30-এর মধ্যেই নির্বাচনটা হতে পারে। তো এখানে অস্পষ্টতা কি বিষয়ে সেটা আমার বোধগম্য নয়। তবে আরও আমার মনে হয় এই বিষয়টা, যেহেতু আপনি যদি জাতির উদ্দেশ্যে দেওয়া তার আগের ভাষণটির কথা ধরেন মাননীয় প্রধান উপদেষ্টার, সেখানে উনি বলেছিলেন যে নির্বাচনের ট্রেন্ড চলতে শুরু করেছে, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, ভোটার তালিকা প্রণয়ন আরও বা নানান ধরনের নির্বাচনী প্রস্তুতির কার্যক্রম আছে, সেগুলি শুরু করেছে। তো সেগুলি হচ্ছে। উনি একই সঙ্গে বলেছেন যে নির্বাচনের ট্রেন এবং সংস্কার এগুলি সমান্তরালভাবেই চলবে। তো এগুলি সবই রাজনৈতিক মতানৈক্যের বিষয়। রাজনৈতিক দলগুলি সহ অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডাররা আছে তারা সিদ্ধান্ত নেবে কী করবে। এখানে সরকার এককভাবে কোনো কিছু চাপিয়েও দিবে না, সরকার কোনো কিছু লুকিয়েও রাখবে না। এটা হচ্ছে সরকারের পলিসি। তো সেই জায়গায় আরও স্পষ্ট নির্বাচনের রোডম্যাপ যদি সেটা রাজনৈতিক দলগুলি একদম শিডিউলকে বুঝায়, তাহলে সম্ভব নয়। তাহলে সেটা নির্বাচন কমিশনকে দিতে দিতে হবে। হবে। সেই নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি কি পরিমাণ সংস্কার চায়, কতটুকু সংস্কার চায় বা আদৌ সংস্কার চায় কিনা জনগণের প্রত্যাশার মধ্যে। দেখুন, এই সরকার তো সরাসরি গিয়ে জনগণের কাছে এখন গণভোট করতে পারবেন আপনারা সংস্কার চান কি চান না, এই সমস্ত ব্যাপারে তো যেতে পারবে না। এই সরকার জনগণের পালসটা বোঝার চেষ্টা করবে, এখানে যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক দলগুলি, সুশীল সমাজের যারা অংশীজন আছে, গণমাধ্যম আছে, তাদের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করবে। সরকারের কাছে যদি মনে হয় জনগণ এতটুকু সংস্কার চায় তারপরে ভোট চায়, তাহলে সরকার ততটুকু সংস্কার করেই ভোট দিবে। সরকারের কাছে যদি মনে হয় জনগণ পুরোপুরি সংস্কার শেষ করে ভোট চায়, সরকার তাই করবে। আর জনগণকে যদি মনে করে যে কোনো সংস্কারের প্রয়োজন নেই, কালকেই ভোট দিয়ে দেওয়া হোক, সরকার সেই হিসেবে প্রস্তুতি নেবে। এই বিষয়ে কোনো ধরনের কোনো কনফিউশনের জায়গা নেই। কাজী আমানুদ্দিন, নির্বাচনের কবে হবে এটা নিয়ে যে প্রবলেমটা হয়েছে, দুটো বিষয় এখানে সামনে এসছে। একটি বিষয় হলো ভোটার তালিকা। কারণ ভোটার তালিকার মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা, কেউ বললো টেকনোলজিকে ব্যবহার করে, বিশেষ করে আইডি কার্ডকে ব্যবহার করে ভোটার তালিকা প্রকাশ করা। এখানে কিছু সমস্যা রয়েছে, তরুণরা রয়েছে, অনেকে ভোটার হবে। আরেকটি বিষয় হলো যে ভোটার তালিকা হওয়ার পরে টেস্ট কেস হিসেবে স্থানীয় নির্বাচনের দাবিও কেউ কেউ উঠাতে পারে। এই দুটো কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে, আসলে নির্বাচনটা কখন হবে। আপনি একটু বুঝিয়ে বলবেন আমাদের? আচ্ছা, খুঁটিনাটি যে বিষয়গুলো তুলছেন, যে ভোটার তালিকা এভাবে হবে নাকি এভাবে হবে, এটা হবে কি এটা হবে না, এটা আমি এভাবে দেখি যে এটা শেখ হাসিনার স্টাইল। শেখ হাসিনার স্টাইল হচ্ছে মানুষকে ছোট ছোট আলোচনার ভিতর মজিয়ে রাখা। আপনি ক্রিকেট নিয়ে থাকেন, আপনি একটু নাচা গানা বাজনা নিয়ে থাকেন, আপনি ফেসবুকে ফালতু একটা বিষয়ে আলোচনায় জড়িয়ে থাকেন। এটা শেখ হাসিনার চাওয়া ছিল। কিছু কিছু লোক সেখানে ট্যাপে ঠিক মতো পা দিয়েছে, কিন্তু ওটা তো আমাদের কালচার হয়ে গেছে অনেক ক্ষেত্রে। ফলে আমরা খুঁটিনাটি আলোচনা, এটা কিন্তু খুব জটিল বিষয় যে ভোটার তালিকা এভাবে হবে না, এটা কোনো জটিলতার কোনো ইস্যু নাই। ভোটার তালিকা সকলে ভোটার হবে, সেটা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে হবে, ক্ষেত্রভেদে যার আছে সে রিনিউ করে নেবে। এটা প্রসিডিউরাল ম্যাটার, এটা একটা বড় ইস্যু না। এর চেয়ে বরং আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো বলবে, সেটা হচ্ছে ওই ডিমার্কেশন অফ দি কনস্টিটুয়েন্সিস, নির্বাচনী এলাকাগুলো নির্ধারণ করা। 2008-এর ইলেকশনের ব্যাপারে অভিযোগ আছে এবং পরবর্তীতে আরও বেশি অভিযোগ আছে যে নির্বাচন প্রভাবিত করার জন্য এই যে সমস্ত কনস্টিটুয়েন্সি বা নির্বাচনী এলাকা আছে, জাতীয় সংসদের কথা বলছি আমি, সেগুলোকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে টাঙ্গাইলের একটা উপজেলাকে, দুইটা উপজেলা মানে একটা সিট, আরেকটা উপজেলা একাই একটা কনস্টিটুয়েন্সি। এখন একটাতে বিএনপি ভারী আছে, আরেকটায় আওয়ামী লীগ ঠিক ভারী নাই, পাশও করে ফেলও করে। আমি এমনভাবে করে দিলাম, বিএনপি এটা পাশ করুক অসুবিধা নেই, ওইটা আওয়ামী লীগের জন্য নিশ্চিত করে দিলাম। থার্ড কনস্টিটুয়েন্সিতে ওখান থেকে কিছু নিয়ে দিলাম যাতে আওয়ামী লীগের ক্যান্ডিডেট পাশ করতে পারে। আমি রিডিস্ট্রিবিউট করলাম ডেমোগ্রাফিকে। এই জিনিসগুলো করেছে। তো এইটা কিন্তু কারেক্ট করা দরকার। এটা কারেক্ট করা দরকার এই রাজনীতি ভাঙার জন্য না, জনগণকে
মানে যথাযথ সুযোগটা দেওয়ার জন্য। 91 যে নির্বাচন 91 মডেলটা গ্রহণ করলে হয়। খুব সহজেই নেওয়া যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন 91 সনে। সেই মডেল ইজ ভেরি সিম্পল এবং সবচেয়ে বেশি গার্ড কম ছিল 91 নির্বাচনে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র, আমার মনে আছে আনসার দিয়ে নির্বাচন হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। আরেকটা আপনি স্থানীয় সরকার নির্বাচনের কথা যেটা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন তো টেস্ট কেস হিসেবে হতেই পারে, সেটা নিয়ে কোনো বাধা নেই, রাজনৈতিক দলগুলোর সাথে বেশি আলোচনা করা যেতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে মির্জা ফখরুল যেটা বলেছেন, আমি এভাবে দেখি, মির্জা ফখরুল একজন রাজনীতিবিদ, তাকে রাজনীতির ভাষায় কথা বলতে হয়। উনি কনফিউশনের কথা বলেছেন এবং আমার এও মনে হয় না যে উনি একদম শিডিউল ঘোষণার কথা বলেছেন। কারণ আমি মনে করি সরকার যদি আজকে শিডিউল ঘোষণা করে ইলেকশন কমিশনকে দেওয়া, সেটা খুবই ক্ষতিকর কাজ হবে। এটা আমার ভিউ। ক্ষতিকর কাজ হবে কেন? সরকারের তখন কমান্ড থাকে না, তখন হয় কি সকলে অন্য পরবর্তী সরকারের চিন্তায় মত্ত হয়ে যায়, সেটা একটা ক্ষতিকর বিষয়। ইলেকশন হবে মোটামুটি প্রফেসর ইউনূস মোটামুটি একটা ধারণা দিয়েছেন। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীর কারো কোনো প্রফেসর ইউনূসের এই বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ আছে। আর প্রফেসর ইউনূসের যে কথা বলার স্টাইল, যেভাবে উনি যে কারবারগুলো করেছেন, এর মধ্যে উনার ক্ষমতায় 5 দিন বেশি থাকতে হবে এরকম কোনো ইচ্ছা আছে আমার কাছে, এরকম মনে হয়নি। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। হ্যাঁ, তো সেই কারণে মির্জা সাহেব তার বক্তব্য দিয়েছেন এবং ইউনূস সাহেব তার বক্তব্য দিয়েছেন। কিন্তু আমি তারপর একটা ভিন্ন জিনিস মনে করি, ফয়েজ যেটা বললেন যে এই সরকারের মানে কার্যক্রমকে গণভোট দেওয়া যায় কিনা, ইনফ্যাক্ট সেটা দেওয়ার স্কোপ ছিল। রাজনৈতিক ডায়ালগ করে সেটা দিলে কিন্তু খারাপ হতো না, কারণ কি ম্যান্ডেট এই গভর্নমেন্টের রেভলিউশনারি ম্যান্ডেট আছে। বলছিলাম যে অধিকাংশ মানুষের অপিনিয়নটা বোঝার জন্য সরকার তো সরকারের সামনে যে টুলসগুলি যেগুলি দিয়ে বুঝবে, আমি বুঝতে পারছি, আমার অপিনিয়নটা ডিফারেন্ট। সেটা হচ্ছে যে যেহেতু একটা গণ অভ্যুত্থান, আমি বিপ্লব বলি, এটা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসছে, বিপ্লবী ম্যান্ডেট এই সরকারের আছে। কিন্তু আমি এখন এই বর্তমান অবস্থায় যেটা মনে করি, রাজনৈতিক দলগুলোর সাথে প্রফেসর ইউনূস যখনই বসছেন তখনই অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই বসাটা নিয়মিত এবং ঘন ঘন হওয়া দরকার। এখানে একটা বিষয় খুব জরুরি বলে রাখি, সেটা হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদের যে কথাটা আসলো, বাড়ি বাড়ি যাবে কিনা, আমাদের এখানে ভোটারদেরকে অসম্মান করতে করতে, যেহেতু ভোটারের দরকার হয়নি গত কোনো নির্বাচনেই, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন, সে কারণে ভোটারদের এত অসম্মান করা হয়েছে, আপনারা কেউ মনে করতে পারবেন না যে আপনাদের বাড়িতে আপনাদের সন্তানদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করার জন্য নির্বাচন কমিশন থেকে কেউ গেছে কিনা, বলতে পারবেন না। বিকজ গত অন্তত 4-5 বছর ধরে এই চর্চাটা নির্বাচন কমিশন বন্ধ করে রেখেছে, এখন আর বাড়ি বাড়ি যায় না। সো আপনি অনেক মানুষ ভোটার হওয়ার যোগ্য, সে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। তরুণদের একটা বিশাল অংশ রয়েছে না, নতুন ভোটার হচ্ছে। সো আপনি এই সরকারের কমিটমেন্ট, আপনি দেখবেন প্রফেসর ইউনূস বলেছেন যে উনি চান যে প্রায় 100% তরুণ তাদের জীবনের প্রথম ভোটটা কাস্ট করুক, তাদের জীবনের প্রথম ভোটটা দেখ। এটা আমাদের পুরো দেশ পাল্টে দিতে পারে তরুণদের এই শক্তিটা। সো এই তরুণদের এই শক্তির উপরে আস্থা রাখতে হলে আমাদেরকে একটা শুদ্ধ, একদম পরিশুদ্ধ, বিশুদ্ধ ভোটার তালিকার কোনো আসলে বিকল্প নেই। ফয়েজ আহমদ এবং খাজা মাইনুদ্দিন, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ, আমাদের দীর্ঘ সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।